রাষ্ট্রপতি নির্বাচন হবে, এদিকে সাহেব ব্যান্ড পার্টি বাজার, পত্রিকায় নিউজ আসছে মির্জা ফখরুল কনফার্ম হয়ে গেছে। কে কইছে? একাধিক স্ট্যান্ডিং কমিটির মেম্বার কনফার্ম করেছে, সেটাও নাকি তারেক রহমান কনফার্ম করেছে। নিউজে করছে বিএনপি আনুষ্ঠানিক বিবৃতি দিছে, দেয় নাই। তারেক রহমানের উপরে তো স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব দিছে, 12 তারিখ আনুষ্ঠানিক ঘোষণা দিবে, এটা বিএনপি বলছে। আগে ঘোষণা আসুক, তারপরে প্রচার করেন। বিবিসি নিউজ করেছে কে হচ্ছে রাষ্ট্রপতি এটা শুধু প্রধানমন্ত্রী জানে, আর বাংলা মিডিয়া জানে গেছে। বাংলা মিডিয়া গুলো মুখে আছে মির্জা ফখরুলের প্রেসিডেন্ট বানানোর জন্য। হয়তো তারেক রহমান এর মধ্যে ঠিক করে ফেলেছে, হয়তো হইতেও পারে যে মির্জা ফখরুলই ঠিক করেছে, কিন্তু এটা আপনি কনফার্ম হইতে পারেন না। তো বিএনপির মন্ত্রিসভায় কে আসতেছে এটা শপথ নেওয়ার আগে পর্যন্ত কেউ জানতো না, বিএনপিরও কেউ জানতো না। আর প্রেসিডেন্টের নাম জানিয়ে ফেললো, বাপরে তালে পড়ে এসে গেছে। অবাক লাগতেছে না? সংবাদ মাধ্যমগুলোর এই অতিরিক্ত উৎসাহ আরো বেশি সন্দেহের জন্ম দেয়। বিএনপি নমিনেশন পেপার কিনছে দুইটা, মানে 2 জন ক্যান্ডিডেট আছে তাদের। আমি একটা এপিসোড করেছিলাম, সেখানে দেখাইছিলাম যে দলের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচন না করে দলের বাইরে থেকে যদি বিএনপি সরকার রাষ্ট্রপতি নির্বাচন করতে চায়, তাহলে প্রফেসর ইউনূস একটা ভালো ক্যান্ডিডেট হতে পারে। বিএনপির দলের মধ্যে কয়েকজন ক্যান্ডিডেট আছে, ভালো ক্যান্ডিডেট আছে, সকলেই ভালো। মির্জা ফখরুল আছে, মেজর হাফিজ আছে, নজরুল ইসলাম খান আছে। দলের মধ্যে থেকে বাঁচলে এর মধ্যে হয়তো একজনকে বাঁচবে বিএনপি, এটা আমার বিশ্বাস। কাকে বাঁচতে পারে বিএনপি আসেন একটা আলাপ করে দেখতে পারে। এর পাশাপাশি জামাতের নমিনেশন দিছে একজনকে, এর মধ্যেই অলি আহমেদকে। এটা কেমন হইলো পলিটিক্যালি সেটাও আলাপ করা যাইতে পারে, কারণ রাষ্ট্রপতি পদটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের এটা আলোচনা করা দরকার আছে। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে আসি মির্জা ফখরুল ইসলাম প্রসঙ্গে। মির্জা ফখরুল ইসলামের পজিটিভ দিক হইতেছে উনি খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন। তিনি বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় ধইরা। একজন শিক্ষিত, সুদর্শন, এলিট, ছাত্রীনান করা ব্যাকগ্রাউন্ড, মানে তার লেফট ব্যাকগ্রাউন্ড আছে, মানে বুঝছেন তো। বাংলাদেশের এলিটরা ঠিক যেরকম প্রেসিডেন্ট চায় সেই রকম একজন ব্যক্তি। আসিফ নজরুল তো বলছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হইলে সবচেয়ে ভালো হয়। ফন্দের আলো দিল স্টারও তাইলে এটাই চায়, কারণ আসিফ নজরুল যেটা বলে সেটা ফন্দের আলো দিল স্টারের কথা। যাই হোক, মির্জা ফখরুলের প্রেসিডেন্ট হয়ে গেলে বেশ কয়েকটা ঝামেলা পোহাইতে হবে বিএনপিরে। কি কি ঝামেলা? প্রথম ঝামেলা, মহাসচিব কি হবে? একজন মহাসচিব তো বের করতে হবে, উনি তো মহাসচিব থাকতে পারবে না। পদাধিকার বলে রিজভী ভাইয়ের হওয়ার কথা, কারণ তিনি একমাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী ভাইকে নমিনেশনই দেয় নাই, ওনাদের মহাসচিব বানানো খুবই কঠিন সিদ্ধান্ত হবে বিএনপির জন্য। তার উপরে আছে বয়স্ক আর ইয়াংদের একটা দ্বন্দ্ব আছে বিএনপির মধ্যে। ম্যাডাম গ্রুপ আর ভাইয়া গ্রুপের মধ্যে কে হবে, কোন গ্রুপ থেকে মহাসচিব হবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় কাকে দেওয়া হবে, এটা দলের মহাসচিব পায় সঙ্গত কারণে। তাই মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট বানাইলে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিড অ্যান্সার লাগবে। মহাসচিব বানানো নিয়ে তো মহাগ্যাঞ্জাম লাগবে দলের মধ্যে। দলের একটা স্ট্যাটাস কো আছে না, এটা মারাত্মকভাবে ব্যাহত হবে মির্জা ফখরুল যদি প্রেসিডেন্ট হয়ে যায়। মির্জা ফখরুল এলিটের পছন্দ, কিন্তু গণমানুষের মধ্যে জনপ্রিয় না। আমি একটা ভোট করেছিলাম, দেখেছিলাম তো আগে, এইটা সাহেব দেখান একটু আগেও দেখেছিলাম। প্রেসিডেন্ট হিসেবে মেজর হাফিজ পাইছেন 75,000-এর বেশি ভোট, আর মির্জা ফখরুল পাইছে 9,500 ভোট মাত্র। মানে বুঝেছেন তো মির্জা ফখরুল কত জনপ্রিয় নেতা সাধারণ মানুষের মধ্যে। মির্জা ফখরুল সংগঠনের সাধারণ সম্পাদক থাকার টাইমে সংগঠনের কাজ করেন নাই, লুকাই লুকাই থাকছেন, কোনো সিদ্ধান্ত নেয়নি যখন চূড়ান্ত আন্দোলন হইতেছিল, কর্মীদের সাথে যোগাযোগ রাখতেন না। এটা খুবই সাধারণ অভিযোগ ছিল। শুধু তাই না, শমশের মবিন চৌধুরীর সাথে তারেক রহমানের একটা ফোন কল লিক হয়েছিল প্রায় 12 বছর আগে। তখন বিএনপি মাঠে খিচ্ছা আন্দোলন করিচ্ছে, তখন তারেক রহমান কি বলেছিল মির্জা ফখরুলের নিয়ে শুনেন। এটা হয়তো আজকালকার চেয়ারম্যানরা জানে না, শুনেন এটা সাহেব শোনান। এটা আমার কথা না, এটা খোদ তারেক রহমানের কথা। তারেক রহমানের মূল্যায়ন মির্জা ফখরুলের নিয়ে শোনান। সমঝোতা হচ্ছে পর্দার আড়ালে। হ্যাঁ, পর্দার আড়ালে সমঝোতা হচ্ছে, এবং সমঝোতা হয়ে গেলে আস্তে আস্তে ছাড়া হবে, হঠাৎ কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সমঝোতাতে কারা করছে? ওরা ওদের নিজেদের মতো সমঝোতা করছে। মানে আমাদের কারোর সাথে কি কথা বলছে আপনি কি জানেন? এরকম কিছু আমার জানা মতো কারোর সাথে কথা বলছে না। আজকে তো আলমগীর ভাইরে গেছে, তারা মার্ডার চার্জ দিয়ে দিতে, সেটা তো দিতে হবে, কোন ইনভেস্টিগেশন দিলে সেটা। কিন্তু উনি এইভাবে মানে হাইড অ্যান্ড সিক করছে কেন? পলিটিক্যাল লিডার একজন, পলিটিশিয়ান, তাই না? আলমগীর সাহেব, এটা আমরা একটু করে যাবো। ম্যাডাম এখানে জন্য বসে আছি, তো এটা কি আলাপ ওনার ওখানে কথা বলা তো অনেক সমস্যা আছে ফোনে, তো ডিটেল বলা মুশকিল। কিন্তু কথা হচ্ছে এরকম হাইড অ্যান্ড সিক করে তো বরং ওইটা রিপার্কেশন তো একটু খারাপই হচ্ছে। এটা তো বলা হয়েছে ম্যাডাম, কিন্তু বললাম না, এটা তো ম্যাডাম ইনস্ট্রাকশনই বলে করছে। আমি যতটুকু বুঝে আছি, ঠিক আছে। আমার মনে হয় না এরকম কোনো কি যাচ্ছে। সে যদি পালিয়ে থাকে, সে আন্দোলনেও নেতৃত্ব দিতে পারবে না, কোনো রকম কথা বলতে পারবে না, সে তো চুপ করে হাইড অ্যান্ড সিকই আছে। তো লাভটা কি আছে? এটা আরো খারাপ হচ্ছে তো। ডিস্ট্রিক্টের নেতারা, কর্মীরা ওরা মার খাচ্ছে, আর উনি পালিয়েছে, তো লাভটা কি হচ্ছে? মানে এটার বেনিফিটটা কি হচ্ছে? কোনো বেনিফিটটা হচ্ছে না। এই প্রশ্নটা অনেকেই করছে, এবং আমি ম্যাডামকেও 2-3 বার করেছি। ম্যাডামের একটা কথা হলো যে যদি ওরা ধরা পড়ে যায়, এদেরকে ধরে ফেলে, তাহলে কাজ করবে কে মাঠে? কাকে দিয়ে আমি কাজ করাবো? উনি কি খুব একটা কাজ করছে? উনি কি খুব একটা কাজ করতে পারছেন? কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে? কোনো ডিস্ট্রিক্টে কথা বলছে না, কিছু হচ্ছে না, কোনো কারো খোঁজ খবর হচ্ছে না। লাভ হচ্ছে কি? ডিফিকাল্ট টু ফাইন্ড হিম, মানে নো ওয়ান ইজ এবল টু টক টু হিম। উনি যে চার্জে আছে, সেটার জন্য উনি যে ডিসিশন দিবে বা ইনস্ট্রাকশন দিবে, সেটাও তো হচ্ছে না। তো হোয়াটস দ্য ইউজ অফ হাইড অ্যান্ড সিক? শুনিছেন, এর বাইরেও একটা ব্যাপার আছে। প্রেসিডেন্ট পদটা একটা ফাদার লাইক ফিগার, এটা হইতে হয়, ঐক্যের প্রতীক হইতে হয়, এমন মানুষ হইতে হয় যারা বিরোধী দল আস্থায় নেবে।
এই পজিশনটারই দরকার হয় সংকটের টাইমে। মির্জা ফখরুল তো বর্তমান বিরোধী দলের উপরে খড়গহস্ত। দেখেন বলছে ভোট হলে জামাতের অস্তিত্বই থাকবে না, এনসিপি তো ভোটই পাবে না। হ্যাঁ, এটা অত্যন্ত আক্রমণাত্মক ভবিষ্যৎবাণী। তো উনি তো একটা ইউনিফাইং ফিগার হইতে পারেন না। এখন যদি বিএনপি বানাইতেই পারে, ওনার আর কিছু নাই দেখাইলাম। তারেক রহমানের যে মূল্যায়ন শুনেছেন ওটাই আনা। আওয়ামী লীগের জন্য তো ওনার মন কান্দে। উনি বলেন ধানের শীষ আওয়ামী লীগের পাশে আছে, নৌকার পাশে আছে, তাই না? শুনেন এইটা সে আবার শুনেন। এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে। যে আমাদের মূল লক্ষ্যে পড়া গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। শুনেছেন? শুধু তাই না, মুজিবের জন্য ওনার পরাণ কান্দে। দেখেন আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলছে। তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। শুনেছেন? খুব ব্যথা পেয়েছেন উনি। হাসিনার জন্য সেরকম বডিগার্ডের সমস্যা হইতেছে, তাই উনি দুঃখ একেবারে পরাণ পাগল পাড়া হয়ে গেছে। ওরে আমার দুঃখ রে, ওরে আমার মনে বড় দুঃখ রে, দুঃখ আমার মনে রে। যাই হোক, বিএনপি আর ক্যান্ডিডেট হতে পারে মেজর হাফিজ। উনি বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব আছেন, জিয়ার সাথে সেনাবাহিনীতে ছিলেন। মেজর হাফিজ পাকিস্তান আর্মিতে কমিশন পান। কাকুলে ওনার ট্রেনিং হয় এবং ওনার ট্রেনার ছিলেন স্বয়ং জিয়াউর রহমান। 1971 যুদ্ধ করেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, পরে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি জিয়াউর রহমানের পিএসও ছিলেন। মানে বুঝেন কতখানি সম্পর্ক। মেজর হাফিজের ভাষ্যমতে জিয়াউর রহমান 1974 ওনার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে, যেটাকে এসিআর বলে, সেখানে মেজর হাফিজকে সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তোলার কথা লিখেছিলেন। ওনার প্রেসিডেন্ট করলে শুধু একজনকে স্পিকার নিয়োগ দিতে হবে, তাই তো? ইন্টারনাল যে স্ট্যাটাস এটা নষ্ট হবে না। বিএনপি খন্দকার মোশাররফ হোসেন স্পিকার হতে পারেন। ওনার সভাপতিত্বে এই সংসদ যাত্রা শুরু করেছিল, তো জানেন তো, যেটা বলে স্ট্যাটাস কো, এটা তাহলে নষ্ট হয় না। মেজর হাফিজ সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়। তার স্পিকারকালীন সময় তার ইমেজ আরো বাড়িছে। দেখেন প্রেসিডেন্ট হিসাবে তার বক্তব্য শুনুন। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্যত সঙ্গীনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। শুনেছেন? এবার শুনেন মুজিব সম্পর্কে তার মূল্যায়ন শুনেন। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানের আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি, পাকিস্তানের একটা গ্রাউন্ড চালালো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে, পাক বাহিনী মেশিন গান, মোটর, কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্র ক্ষণে জনগণের পক্ষে মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্য বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। শুনেছেন? তার একটা অভিভাবক সুলভ ইমেজ দাঁড়ায় গেছে। বিরোধী দলের মধ্যেও তার ইমেজ খুবই ভালো, খুবই পছন্দ করে। সংসদে তো জারি উনি যা দেন সেটা সরকারি দলের লোকদেরকেই দেন। এই যে দেখেন পাত্তরে ইসলামী ব্যাংক প্রসঙ্গে জারি দিছিল, কঠিন জারি দিছিল। হ্যাঁ, এটা উনি আপনার কাছে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। না, আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন তাই, যেটা একটা ভুল মেসেজ যায় আর কি। আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে, তবে যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবাকে হারাম করা হয়েছে কোরআনে, আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে, এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায় আপনাকে রেফার করার কোনো কিছুই না, আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। আর যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এটা কমিউনাল ইস্যু এখানে রেজ করা হয়েছে। দেখেছেন হাসিনারে কি বলে? দেখেন, আছেন দেখেন, সেটা প্রেসিডেন্ট হয়ে বলতেছে, কিন্তু এইটা দেখেন শুনেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করবো বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। দেখেছেন ভারত হাসিনারে আশ্রয় দিছে, এটা নিয়ে উনি কি বলছেন শুনেন। ভারতকে ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে এত বড় ভারতের দালাল, দেশের শত্রু, আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না। সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না।
আগামী 20 বছরে তারা দেশে আসবে, নির্বাচন করে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটি কোনো রকমই সম্ভব না। আবার প্রতিবেশী রাষ্ট্র পেশি শক্তি ধরে তাদের বসিয়ে দিবে, কিংবা কোনো একটা সামরিক বাহিনী তাদেরকে বসিয়ে দিবে, এটাও সম্ভব না। আমাদের আস্থা রাখতে হবে জনগণের শক্তির উপরে। আমরা অনেক ভাগ্যবান, 71-এ বীর শ্রেষ্ঠদেরকে দেখেছি, আর 2024 সালে আবু সাইদকে দেখেছি। শুনেছেন ভারতের কিছু কিছু পলিটিশিয়ান এই যে বাংলাদেশকে দখল করে নেব, মিডিয়া তো একেবারে যে ময়ূক টয়ূক আছে না, রিপাবলিক টিভি ইত্যাদি কি না, ওগুলো তো কয়। তখন উনি কি বলছিলেন এই যে বাংলাদেশ দখল করে নেওয়া প্রসঙ্গে, শুনেন। ভারত কেন আমেরিকা এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। কাম এন্ড ট্রাই। অত্যন্ত দুঃখ লাগে, আমার দেশের পতাকা পড়ান না তুমি কে? হোয়াট হ্যাভ ইউ ডান? শুনেছেন 1971-এ ভারত সাহায্য করেছে, অনেকে তো কাইচা পড়ে যায় যারা মুক্তিযুদ্ধ করে, কিন্তু উনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও উনি কি বলছেন দেখেন ভারত প্রসঙ্গে। ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল 71 সালে, কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা 71-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হয়েছে। শুনেছেন মমতা ব্যানার্জি এটা খুব মারাত্মক বাজে কথা বলছিল, আমরা কিছু বলি নাই উনারে, যাই হোক, কিন্তু উনি ছাড়েন নাই। বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্ধারের জন্য মমতা একটা উক্তি করছিল, সেটার বিরুদ্ধে কি বলছিলেন উনি, এটা শুনুন। মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ ভালো মহিলা, সাদাসিধা চাল চলন। তিনি পর্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করবো যুদ্ধের জন্য। শুনেছেন তারপরে ধরেন আমাদের পানির ন্যায্য হিসাব ভারতের প্রসঙ্গে কি একটা স্পষ্ট পলিটিক্যাল স্ট্যান্ড উনি নিয়েছিলেন, শোনেন। 54টা নদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রত্যেকটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে, যে বাঁধ নির্মাণের ফলে আমাদের কৃষক ন্যায্য পানি পাচ্ছে না। আমি পানি সম্পদ মন্ত্রী হিসাবে সবসময় বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি বলিষ্ঠভাবে তুলে ধরেছি, তাদেরকে বলেছি আপনারা পরিবেশ